দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে, আর শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। চট্টগ্রাম সমুদ্র বন্দরের নতুন রেকর্ড, সর্বোচ্চ প্রায় ৩৩ লাখ কন্টেইনার পরিবহন। সঠিক পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টার ফল বলছে কর্তৃপক্ষ। 24/7 আমরা কাজ করেছি এবং আমরা অ্যাসেসমেন্ট করে আমাদের যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলোকে আমরা ফিল আপ করার চেষ্টা করেছি, যাতে ব্যবসা বান্ধব একটা পরিস্থিতি তৈরি হয়। ঘুরে দাঁড়িয়েছে রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল শোধনাগার স্টার্ন রিফাইনারি লিমিটেড। প্রথমবারের মতো সক্ষমতার চেয়েও বেশি তেল পরিশোধন। এই বছরে গতকালকে শেষ হয়েছে যে 15,35,000 মেট্রিক টন ক্রুড অয়েল আমরা পরিশোধন করতে পেরেছি। রাঙামাটির দুর্গম পাহাড়ে বেহাল স্বাস্থ্যসেবা, জনবল সংকটে জোড়াতালি দিয়ে চলছে কার্যক্রম। সমস্যার সমাধানে কর্তৃপক্ষের আশ্বাস। ডাক্তারে ভালোভাবে আমাকে ছাড়ছেও না। ডাক্তার সংকট আছে, নার্স সংকট আছে। আয়া নাই, ওয়ার্ড বয় একটা, আর পরিষ্কার পরিচ্ছন্নকারী শুধু দুইটা। দর্শক শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। কন্টেইনার পরিবহনে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। সদ্য সমাপ্ত 2024-25 অর্থ বছরে দেশের প্রধান এই সমুদ্র বন্দর দিয়ে প্রায় 32,96,000 একক কন্টেইনার পরিবহন হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। কয়েক দফায় আন্দোলন এবং বৈশ্বিক নানা সংকটের পরও এই অর্জন সঠিক পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টার ফল বলছে কর্তৃপক্ষ। দেশে আমদানি রফতানির 92 সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। লয়েডস লিস্টের তালিকা মতে বিশ্বে যার অবস্থান এখন 67তম স্থানে। বিশ্বজুড়ে নানা কারণে আলোচনায় থাকা দেশের এই প্রধান সমুদ্র বন্দর এবার কন্টেইনার পরিবহনে নতুন উচ্চতায়। সদ্য সমাপ্ত 2024-25 অর্থ বছরে প্রায় 32,96,000 একক কন্টেইনার পরিবহন করেছে, যা গত 48 বছরের ইতিহাসে সর্বোচ্চ। অর্থ বছরে 15 দিন থাকা অবস্থাতেই আমরা কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড করেছি এবং সেই প্রবৃদ্ধির হারটাও আশাব্যঞ্জক। আমরা 4.63 হারে আমরা প্রবৃদ্ধি করেছি। সব কিছু মিলে যে সংস্কারমুখী কার্যক্রমগুলো হয়েছে সেইগুলোর ফলাফল হিসেবেই কিন্তু আমরা গত বছরের চেয়ে এই বছর কন্টেইনার হ্যান্ডলিংটা বেশি করেছি। এর আগে সর্বোচ্চ রেকর্ড ছিল 2021-22 অর্থ বছরে, সেবার 32.5 লাখ কন্টেইনার পরিবহন হয়েছিল। তৃতীয় সর্বোচ্চ 31,68,000 কন্টেইনার পরিবহন হয়েছিল 2023-24 অর্থ বছরে। গত এক বছরের ব্যবধানে কন্টেইনার পরিবহন বেড়েছে প্রায় 4%। চট্টগ্রাম বন্দরের 4টি টার্মিনাল, কমলাপুর কন্টেইনার ডিপো ও পানগাঁও নৌ টার্মিনালে এসব কন্টেইনার পরিবহন হয়েছে। চট্টগ্রাম বন্দর তো আসলে 24/7 ওপেন থাকে। আমরা কখনোই আমাদের ডেলিভারি কার্যক্রম বা অন্য কার্যক্রমের জন্য বন্দর স্থবিরতা থাকে না। গত বছরের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন, বছর শেষে কাস্টমস হাউসের শাটডাউন কর্মবিরতি, পরিবহন ধর্মঘট সহ নানা কর্মসূচিতে কন্টেইনার পরিবহন ব্যাহত হয়। তারপরে এমন অর্জন ইতিবাচক বলছেন কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। পর্যাপ্ত পরিমাণে প্রস্তুতি নিয়ে স্পেস আমরা রেখেছি যাতে আমরা এটা না করি এবং এটার সুফলটা আমরা পেয়েছি। আপনারা দেখেছেন যে আমরা টাস্কফোর্সের মাধ্যমে কাজ করেছি, 24/7 আমরা কাজ করেছি এবং আমরা অ্যাসেসমেন্ট করে আমাদের যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলোকে আমরা ফিল আপ করার চেষ্টা করেছি, যাতে ব্যবসা বান্ধব একটা পরিস্থিতি তৈরি হয়। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঘুরে দাঁড়িয়েছে রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল। প্রতিষ্ঠার 57 বছর পর প্রথমবারের মতো সক্ষমতার চেয়ে বেশি অর্থাৎ 15,35,000 টন তেল পরিশোধন করেছে প্রতিষ্ঠানটি। চট্টগ্রামের পতেঙ্গায় প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় এই তথ্য। সক্ষমতা বাড়াতে ইআরএল এর দ্বিতীয় ইউনিট চালুর জন্য ডিপিপি মন্ত্রণালয়ে জমা পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারি তেল পরিশোধনাগার ইআরএল চালু হয় 1968 সালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মাধ্যমে আনা অপরিশোধিত জ্বালানি তেল শোধন করা হয় এখানে। এই পরিশোধনাগারে জ্বালানি তেল শোধনের সক্ষমতা বছরে সর্বোচ্চ 15 লাখ টন, যা গত 57 বছরে এবারও করতে পারেনি প্রতিষ্ঠানটি। তবে সদ্য সমাপ্ত 2024-25 অর্থ বছরে সক্ষমতার চেয়ে 35,000 টন বেশি তেল শোধন করেছে প্রথমবারের মতো। অত্যন্ত পুরাতন কোম্পানি, মেশিন জরাজীর্ণ, সেই মেশিনে
যেখানে আমরা হায়েস্ট তুলতে পেরেছি 57 বছরে 15 লক্ষ টন, সেখানে এই বছরে গতকালকে শেষ হয়েছে যে 15,35,000 মেট্রিক টন ক্রুড অয়েল আমরা পরিশোধন করতে পেরেছি। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। এলপিজি, পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল, ফার্নেস সহ 14 রকমের জ্বালানি তেল পরিশোধন করে ইআরএল। পেরুতে হয় অনেক ধাপ। গত অর্থবছরে সবকটি ধাপ ঠিকভাবে পার করাই এ লক্ষ্যমাত্রা অর্জন বলছে কর্তৃপক্ষ। যেহেতু 57 ইয়ার্স ওল্ড প্ল্যান, এটিকে প্রপার মেইনটেনেন্স এবং কর্মক্ষম রাখা, পাশাপাশি আমাদের এখানে যারা কাজ করে তাদের অক্লান্ত পরিশ্রম, এটাকে আমাদের কন্টিনিউয়াস চালানোর ব্যাপারে, এবং আরেকটা ফ্যাক্টর কাজ করে, যে অর্থ বছরে আমাদের শাটডাউন থাকে না, সেই অর্থ বছরেই কিন্তু এটার সম্ভাবনা বাড়ে। ইআরএল দ্বিতীয় ইউনিট বাস্তবায়নে প্রকল্পের ডিপিপি জমা পড়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে। অনুমোদনের পর আহ্বান করা হবে আন্তর্জাতিক দরপত্র। এটি হলে পরিশোধনের ক্ষমতা আরও 30 লাখ টন বাড়বে। আমরা ডিপিপি একটা তৈরি করেছি, এইটা আমরা জমা দিয়েছি। এটা অনেক আলোচনা হবে, আমাদের প্ল্যানিং এর সাথে মিটিং হবে এবং তারপরে চূড়ান্ত হবে। সো ফাইনাল ফিগার মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণে অর্থ আত্মসাতের জন্য নথি জালিয়াতি মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন, সাবেক জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই আদেশ দেন। দুদকের আইনজীবী জানান, আদালতে হাজির হয়ে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে অভিযোগ গঠন থেকে অব্যাহতির আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অভিযোগ গঠন করেন। আগামী 3 আগস্ট থেকে মামলার সাক্ষ্য শুরু হবে। কক্সবাজারের মাতারবাড়িতে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের 23 কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে ডিসির নাম বাদ দিতে এই জালিয়াতি হয় বলে দুদকের তদন্তে উঠে আসে। বাংলাদেশের ইতিহাসে এটাই বোধহয় প্রথম যিনি নিজে জুডিশিয়াল রেকর্ড নিজেই জালিয়াতি করেছেন, যিনি একজন জেলা জজ পদমর্যাদা এবং যিনি সিনিয়র স্পেশাল জাজ, যিনি দুদকের মামলা করে, জালিয়াতির মামলা করে, উনি ওনার জুডিশিয়াল নথি নিজে জালিয়াতি করেছে একজন জেলা প্রশাসককে সেভ করার জন্য। চট্টগ্রামের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও জরুরি বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগরের একে খান মোড়ে পার্কওয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন এবং পরিদর্শনের সময় এই মন্তব্য করেন তিনি। দেশের দ্বিতীয় বৃহত্তম শহরে আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসা সুবিধার প্রসার ঘটানো এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবার মান আরও উন্নত করার আহ্বান জানান মেয়র। পরিদর্শনের সময় হাসপাতালের চেয়ারম্যান বেলাল হোসেন, এমডি জিয়াউল হক রিপন, চিকিৎসক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। দুর্গম পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবার রীতিমতো বেহাল দশা। অবকাঠামো আছে, জনবল নেই। জোড়াতালি দিয়ে চলছে কার্যক্রম। রাঙামাটির 4 ইউনিয়নের মানুষের একমাত্র ভরসা বিলাইছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, যা চলছে মাত্র 2 জন চিকিৎসক ও 4 জন নার্স দিয়ে। চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সীমান্তবর্তী এলাকার মানুষ। ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম উপজেলা বিলাইছড়ি, যেখানে 1983 সালে টিন শেড নির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পর্যায়ক্রমে 10 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত হয়। 4 ইউনিয়ন নিয়ে গঠিত বিলাইছড়ির 33,000 মানুষের চিকিৎসায় একমাত্র ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্সটি। নিজেই যেন অসুস্থ। কনসালটেন্ট, গাইনি, মেডিসিন, সার্জারি, অ্যানেস্থেসিয়া বিভাগ সহ 9টি পদের বিপরীতে চিকিৎসক আছেন 2 জন, আরেকজন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। 27টি নার্সের জায়গায় 4 জন, 8 জন ল্যাব টেকনিশিয়ানের মধ্যে আছে 1 জন। এছাড়া হিসাব রক্ষক, পরিসংখ্যানবিদ, আয়া, পরিচ্ছন্ন কর্মী, স্টোর কিপার সহ অন্যান্য জনবলও অপ্রতুল। ডাক্তারে ভালোভাবে আমাকে ছাড়ছেও না। ডাক্তার সংকট আছে, তো এখানে যারা নার্স সংকট আছে। 13টার মধ্যে মাত্র 3 জন না 4 জন সিস্টার আছে, সুইপার নাই, একেবারে নাই। আমরা 3 জন আছি এখন বর্তমানে, তার মধ্যে একজন পুরুষ, ওনার টাইমে উনি তো ডেলিভারি করাইতে পারে না। আয়া নাই, ওয়ার্ড বয় একটা, আর পরিষ্কার পরিচ্ছন্নকারী শুধু 2 জন। অবকাঠামো গড়ে উঠলেও জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত দুর্গম এলাকার মানুষ।
যদি আমরা কিছু নিয়োগ পাই তাহলে মোটামুটি কিছুটা আমাদের যে টিকা কার্যক্রম বা বিভিন্ন কার্যক্রমগুলো একটু আমরা আগের থেকে আরো সফলভাবে চালাতে পারবো। এমনিতেই মেলে না নাগরিক সুবিধা, তার উপর স্বাস্থ্যসেবার বেহাল দশা। সংকট সমাধানে যথারীতি আশ্বাস দিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। সংকটটা আছে, পাশাপাশি নার্সিং সংকটটাও আছে। আমরা শুধুমাত্র 4 জন সিনিয়র স্টাফ নার্সিং এ কাজ করছি। যেহেতু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমরা আশা করছি যে এটা অচিরেই সংকটটা কেটে যাবে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। খাগড়াছড়িকে সুন্দর ও সুশৃঙ্খল করতে বিভিন্ন পর্যায়ে উন্নয়নকে প্রাধান্য দিয়ে এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন জেলা প্রশাসক। দুপুরে জেলার উন্নয়ন ভাবনা নিয়ে অফিসার্স ক্লাবে মতবিনিময় সভা হয়। জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, টেকসই ও দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ, পর্যটন, কৃষি ও স্বাস্থ্য সহ কয়েকটি খাতকে অগ্রাধিকার দিতে হবে। নদী, ছড়া, খাল দখল, দূষণমুক্ত, চেঙ্গি নদীর খনন, পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষকদের প্রশিক্ষণ ও সরঞ্জামাদি বিতরণ, জলবায়ু মোকাবেলায় করণীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয় সভায়। এ সময় খাগড়াছড়ি প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সম্পাদক ছাড়াও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজারে জুলাই স্বাগত মিছিলের আয়োজন করা হয়েছে। নগরের লিংক রোডে আছেন আমাদের সহকর্মী এহসান আল কুতুবী, আমরা তার কাছে যাচ্ছি। এহসান, মিছিল শুরু হয়েছে কিনা, আয়োজক কারা, এছাড়া অন্য কোনো কর্মসূচি আছে কিনা সেটিও একটু জানতে চাই। মিছিলের যে শুরুর কথা ছিল সেটি কক্সবাজারের যেখান থেকে প্রথম আন্দোলন শুরু হয় সেটা হচ্ছে লিংক রুট। সেই লিংক রুট থেকে মিছিল শুরু হওয়ার কথা ছিল। তারা কিন্তু আজকে তাদের এক সম্মুখ যোদ্ধার আজকে জেল থেকে মুক্তির কথা ছিল, সেই কারণেই কিন্তু তারা জেল গেট থেকে মিছিল শুরু করে। আমরা একটু আগেই আপনি নিশ্চয়ই দেখেছেন মিছিল এইমাত্র গাড়ি বহর, মিছিলের যে বহর সেটি লিংক রুটের দিকে যাচ্ছে। যেহেতু লিংক রুট হচ্ছে কক্সবাজারের যে আন্দোলন শুরু হয়েছিল 16 জুলাই, সেই আন্দোলনের প্রথম যেখান থেকে শুরু হয়েছিল সেটি লিংক রোড, সেখানেই মূলত সবাই জড়ো হবে। আমরা এতক্ষণ বাস টার্মিনালে ছিলাম, বাস টার্মিনাল থেকেই তারা গাড়ি বহন নিয়ে বেশ কিছু প্রায় শতাধিক হোন্ডা এবং বেশ কিছু গাড়ি নিয়ে তারা কিছু স্লোগানে মুখরিত করে আজকে জুলাইয়ের যে প্রথম দিন সেটি তারা উদযাপন করতে যাচ্ছে। এবং এখানে বৈষম্য বিরোধী আন্দোলন এনসিপি থেকে শুরু করে সবাই কিন্তু সর্বস্তরের মানুষ কিন্তু আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে। এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাঙামাটিতে ওয়ার্ড ভিত্তিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। সকালে বনরূপা থেকে রাঙামাটি পৌরসভার আয়োজনে এই উপলক্ষে একটি র্যালি বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের প্রধান ফটকে গিয়ে শেষ হয় র্যালিটি। পরে 7 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবক ও পৌরসভার কর্মচারীরা পরিচ্ছন্নতা কাজ শুরু করে। এক এক করে প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম চলবে বলে জানান আয়োজকরা। পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক হাবিবুল্লাহ। এ সময় যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলার আহ্বান জানান বক্তারা। খাগড়াছড়ির দীঘিনালায় আবাসিক প্রকৌশলী নজরুল ইসলাম সহ 3 কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেটের অভিযোগে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন হয়েছে। দুপুরে দীঘিনালা সরকারি কলেজের সামনে থেকে সর্বস্তরের জনসাধারণ ও ছাত্র জনতা ব্যানারে প্রতিবাদ মিছিল হয়। উপজেলা প্রশাসনের অডিটোরিয়াম হলরুমের সামনে গিয়ে মানববন্ধন করেন প্রতিবাদকারীরা। জানান আবাসিক প্রকৌশলী নজরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী উজ্জ্বল হোসেন এবং লাইনম্যান সাদ্দাম হোসেন সিন্ডিকেট তৈরি করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করছে। তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি আন্দোলনকারীদের। সেই সাথে তাদের অপসারণের জন্য 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্যাতনের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সকালে শহরের পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক নন্দিতা দাস। এ সময় বিভিন্ন নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। চট্টগ্রামের রাঙ্গুনিয়া স্কুল কলেজ ও সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করেছে বিএনপি। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার লালানগর ইউনিয়নে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের সামনে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা পর্যায়ক্রমে রাঙ্গুনিয়া উপজেলায় 50,000 গাছের চারা রোপণের পরিকল্পনার কথা জানান। এ সময় উত্তর জেলা যুবদল সাধারণ সম্পাদক SM মুরাদ চৌধুরী সহ অন্যান্য
নেতাকর্মী উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।